আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। কুর্দিদের বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশের ভেতরে কুর্দিদেরকে অনেকটাই কোণঠাসা করতে পেরেছেন তিনি, কিন্তু সিরিয়ার ভেতরে যেই কুর্দি গোষ্ঠী এখনও টিকে আছে, আসাদ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের বিরুদ্ধে কিছুই করতে পারেননি তিনি। এছাড়া এতদিন সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সহায়তা পেয়েছে কুর্দিরা, কিন্তু বিদ্রোহী বাহিনীর হাতে আসাদ সরকারের পতনের পর পরিস্থিতি দ্রুত বদলে গেছে। দামেস্কের ক্ষমতাসীনদের ওপর এখন তুরস্কের প্রভাব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, কুর্দিদের দমন করা এখন এরদোয়ানের জন্য সময়ের ব্যাপার মাত্র। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রায় এক দশক ধরে সিরিয়ায় সরকার পরিবর্তনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সিরিয়ার সংখ্যালঘু কুর্দিদেরকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকেই মনোযোগ সীমিত রেখেছিলেন তিনি। আমেরিকাকে তিনি বারবার বলেছেন যাতে তারা কুর্দি মিলিশিয়া বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর সাথে সম্পর্ক ছিন্ন করে। এসডিএফ আইসিসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সাহায্য করেছিল। এরদোয়ান আমেরিকাকে আরও বলেছিলেন যাতে তারা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিয়ে তারা এই এলাকায় নিরাপত্তার দায়িত্ব তুরস্ক আর তার প্রক্সি বাহিনীর উপর ছেড়ে দেয়। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হয়তো একই প্রস্তাব দেবেন তুরস্কের নেতা। কিন্তু সিরিয়া সরকার পতনের অর্থ হল ট্রাম্পকে যে প্রস্তাব দেবেন এরদোয়ান সেটা এখন অগ্রাহ্য করার কোনো উপায় থাকবে না। অন্যান্য সিরিয়ানদের মতো কুর্দিরাও বাশার আল আসাদ পতনের উদযাপন করেছে, কিন্তু তাদের স্বায়ত্তশাসনের স্বপ্ন দ্রুতই ফিকে হয়ে আসছে। এরই মধ্যে বিদ্রোহী সিরিয়ান ন্যাশনাল আর্মি বা এসএনএ দ্বারা আক্রান্ত হয়েছে এসডিএফ। এই এসএনএ হল তুরস্কের প্রক্সি বাহিনী এবং বাশার আল আসাদের অন্যতম প্রতিপক্ষ। 1 ডিসেম্বর তুরস্ক সীমান্তের কাছাকাছি তেল রিফাত অঞ্চলে অবরোধ করে এসএনএ। এই শহরটি এতদিন কুর্দিদের নিয়ন্ত্রণেই ছিল। এর এক সপ্তাহের মাথায় এসএনএর যোদ্ধারা এসডিএফের আরেকটি শক্ত ঘাঁটি মানবিজেরও নিয়ন্ত্রণ নেয়। এখন তারা কোবানের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। 2015 সালে কুর্দিরা আইসিসের হাত থেকে এই শহরকে রক্ষা করেছিল। এরদোয়ান এর আগে সতর্ক করে দিয়ে বলেছিলেন, কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক নতুন করে অভিযানে নামতে পারে। সিরিয়াতে তার সেনারা যেই নিরাপদ জোন গড়ে তুলেছে সেটার পরিধি আরও বাড়ানোর জন্য এই অভিযান চালানো হবে বলে ইঙ্গিত দেন তিনি। এসএনএর মাধ্যমে সেই অভিযান এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এবং এসএনএর বিদ্রোহীরা আলেপ্পোর উত্তরাঞ্চলে আসাদ সরকারের বাহিনীর বিরুদ্ধে যে অভিযানে নেমেছিল তুরস্কের অনুমোদন নিয়েই সেটা করেছিল বলে মনে হয়। কিন্তু অভিযানের পর কি হতে যাচ্ছে সে ব্যাপারে তুরস্কের কোনো ধারণা ছিল না। এর চেয়ে ভালো কিছুর আশাও তারা সম্ভবত করেনি। সিরিয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চিত, সেখানে বিশৃঙ্খলা আরও বেড়ে যেতে পারে। নতুন যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। কিন্তু আপাতত সিরিয়ায় এরদোয়ানের শক্তি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। বহু বছর ধরে রাশিয়ার উপস্থিতির কারণে তুরস্ক তাদের সিরিয়া নীতি সেভাবে কার্যকর করতে পারেনি। সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার যে নিয়ন্ত্রণ ছিল সেই শক্তিতে দক্ষিণ সীমান্তে তুরস্কের অভিযানকে তারা বারবার ঠেকিয়ে দিয়েছে। আঙ্কারার নীতি নির্ধারকরা সবসময় ভয়ে ছিল রাশিয়া আর আসাদ সরকারের বাহিনী কখন ইদলিবে হামলা করে বসে। সেই 2017 সাল থেকে এই এলাকার নিয়ন্ত্রণ এইচটিএস এর হাতেই রয়েছে। এই ধরনের হামলা হলে ঘরবাড়ি ছাড়া হাজার হাজার সিরীয় শরণার্থী আবারও তুরস্কে ঢুকে পড়ত। এদের মধ্যে লুকিয়ে সশস্ত্র উগ্রপন্থীরও ঢুকে পড়ার শঙ্কা ছিল। সেই বিপদটা আপাতত কেটে গেছে, ফলে তুরস্কের ওপর রাশিয়ার ছড়ি ঘোরানোর সুযোগ কমে গেছে। তুরস্কে এখন 3 মিলিয়নের বেশি সিরীয় শরণার্থী রয়েছে। এদের কেউ কেউ হয়তো এখন সিরিয়ায় ফিরে যাওয়ার কথা ভাববে, তবে অনেকে আবার 13 বছরের যুদ্ধে বিধ্বস্ত দেশে ফেরার আগে 10 বার চিন্তা করবে। কিন্তু গত 2 সপ্তাহে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। যে তুরস্ক কিছুদিন আগেও ভয় ছিল নতুন করে শরণার্থীর ঢেউ দেশে ঢোকে কিনা, তারাই এখন আশা করছে শরণার্থীরা হয়তো সিরিয়ায় ফিরতে শুরু করবে।
এরদোয়ানের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এসডিএফ এর শক্তি কমিয়ে আনা। তুরস্কের প্রধান শত্রু হল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। আঙ্কারা এসডিএফকে এই পিকেকের অংশ মনে করে। দুটো গোষ্ঠীকেই তুরস্ক সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে। দুর্বল ও আহত আসাদ সরকার যদি এইচটিএস আর তাদের সহযোগী গ্রুপগুলোকে দামেস্কের দরজায় ঠেকিয়ে দিত, কুর্দিরা তাহলে হয়তো টিকে যেত, এমনকি নিজেদের স্বায়ত্তশাসিত এলাকার সীমানাও হয়তো তারা বড় করত। কিন্তু এখন তারা অসহায় অবস্থায় পড়ে গেছে। দেশের উত্তরে তুরস্কের সেনাদের মোকাবেলা করতে হচ্ছে কুর্দিদের। অন্যদিকে আবারও আরবদের রোষের মুখে পড়ার আশঙ্কাও রয়েছে তাদের। এইচটিএস দাবি করেছে এসডিএফ এর কাছ থেকে তারা পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দেইর আজ জোহারের নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাত্র 2 দিন আগে এই শহরের কর্তৃত্ব নিয়েছিল কুর্দিরা। কুর্দিরা যেসব জায়গায় নিয়ন্ত্রণ করছে সেগুলোর অনেক জায়গাতেই জনসংখ্যার দিক থেকে সুন্নি আরবরা সংখ্যাগরিষ্ঠ। সেই হিসেবেই এসডিএফ এর ইসলামিক স্টেট বা আসাদের সেনাদের চেয়েও বেশি নড়বড়ে অবস্থায় ছিল। কিন্তু দামেস্কে সুন্নিদের ক্ষমতা দখলের পর সমীকরণ বদলে গেছে। সিরিয়া বিষয়ক গবেষক ও একাডেমিশিয়ান ফেব্রিস ব্যালান্সে বলেন, আসাদ সরকার যেহেতু চলে গেছে, আরব সুন্নিরা তাই এখন আর কুর্দিদেরকে সমর্থন করার দরকার মনে করে না। কুর্দিরা এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুর্দিদের ভরসার যে একটিমাত্র জায়গাও এখন অবশিষ্ট আছে সেটি হলো আমেরিকা। কুর্দিদের সাথে 900-র মতো মার্কিন সেনা মোতায়েন আছে সিরিয়ায়। এরদোয়ান আশা করছেন এই চিত্র তিনি বদলাতে পারবেন। তিনি আশা করছেন ট্রাম্পকে তিনি রাজি করাতে পারবেন যাতে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই তিনি এই মার্কিন সেনাদের গুছিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করেন। এরকম আশা একেবারে অমূলক নয়। সালে ট্রাম্প সিরিয়া সীমান্ত থেকে আমেরিকান সেনাদের সরিয়ে নেবার উদ্যোগ নিয়েছিলেন এবং তুরস্কের সেনাদেরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে দেশের নিরাপত্তা কর্মকর্তাদের চাপে সিদ্ধান্ত বদলান তিনি। চলতি বছরের শুরুর দিকেও সিরিয়া থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের টিমের সদস্য ও তার নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং তার সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয়ই কুর্দিদের ঘনিষ্ঠ। এরা অবশ্য এখনও সেনা প্রত্যাহারের বিষয়ে কিছু বলেননি। এরদোয়ান এক হাতে গ্রেনেড লঞ্চার, আরেক হাতে শান্তির পতাকা নিয়ে এগোচ্ছেন। গত 1 মাসে পিকেকের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন তিনি। তার জোটের প্রধান মিত্র দেভলেদ বাহচেলি পিকেকের বন্দী নেতা আবদুল্লাহ ওচালানের সাথে দেখা করেছেন। সহিংসতা পরিত্যাগের বিনিময়ে তাকে প্যারোলে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এরদোয়ান তার এক সাম্প্রতিক বক্তৃতায় পিকেকের উদ্দেশ্যে বলেছেন, যেই মুহূর্তে তোমরা বন্দুক পরিত্যাগ করবে সেই মুহূর্তেই তোমাদের পথ পরিষ্কার হয়ে যাবে। এরদোয়ান এখন বাতাসের আনুকূল্য পাচ্ছেন। তুরস্কের মধ্য পিকেকে এরই মধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। উত্তর ইরাকে কুর্দিদের যে গ্রুপটি রয়েছে তারাও শক্তি হারিয়েছে। তুরস্কে কুর্দি রাজনীতিবিদদের অনেকেই এখন কারাগারে আটক আছেন। নভেম্বরের শুরুর দিকে তুরস্কের সরকার দেশের প্রধান কুর্দি দলের উপর নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এমনকি বেশ কয়েকজন নির্বাচিত কুর্দি মেয়রকেও অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বলছেন এরদোয়ান আসলে পিকেকের সাথে কোনো বোঝাপড়ায় যেতে চান না। নিজের সিদ্ধান্ত তিনি তাদের উপর চাপিয়ে দিতে চান। সিরিয়ায় প্রক্সি বাহিনীকে ব্যবহার করে আর দেশের রাজনৈতিক চাপ দিয়ে এটা হাসিল করতে চান তিনি। শিগগিরই হয়তো কাঙ্ক্ষিত ফলও পেতে পারেন এরদোয়ান। আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক ফেলো ওমের ওস্কিলজিক মনে করেন, এসডিএফকে মাথা নত করানোর একটা বিরাট সুযোগ এখন তুরস্কের সামনে এসেছে। ট্রাম্প চেয়ারে বসার সাথে সাথেই সেটা হতে পারে, এমনকি তার আগেও সেটা ঘটতে পারে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।